দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় চ্যালেঞ্জ নতুন বাংলাদেশ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে নতুন বাংলাদেশ দিবসের তারিখ নিয়ে ফেসবুকে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র বেশ কয়েকজন সদস্য। আলোচনার শুরুতে জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনি নিশ্চয়ই আপনাদের দলের যে সিনিয়র কয়েকজন নেতা তাদের ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সে দিবসগুলো নিয়ে, সেগুলো নিশ্চয়ই জানেন। তারপর আমি একটু বলি, আপনাদের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নতুন বাংলাদেশের জন্ম 5 আগস্ট, 8 আগস্ট না। 5 আগস্টে সাধারণ ছাত্র জনতার অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। সার্জি সালাম লিখেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। কেন মনে হলো এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার অর্জনকে কুক্ষিগতের যে চেষ্টা সেটা করছে, কিংবা দ্বিতীয় স্বাধীনতা নষ্টের চেষ্টা করছে? ধন্যবাদ। যে কথা বলতেছে অনুষ্ঠানের দর্শকদেরকেও ধন্যবাদ। দেখেন যে হচ্ছে এটা স্বাভাবিক না যে হচ্ছে মনে হওয়াটা যে সরকার ছাত্র জনতার অভ্যুত্থান অর্জনকে কুক্ষিগত করার চেষ্টা করছে বা করছে। আমরা তো ছাত্র জনতারা তো হচ্ছে 5 আগস্ট থেকে নতুন বাংলাদেশ যখন শুরু হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা কিন্তু হচ্ছে সারা দেশকে পাহারা দিয়েছে, দেশের মানুষজনকে পাহারা দিয়েছে, মসজিদ মন্দির পাহারা দিয়েছে, আপনার ইকোনমিক্যাল প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছে। কোথাও হামলা লুটপাটের ঘটনা ঘটে নাই। বাট সরকার আসার পরে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা ভেবেছি যে হচ্ছে আমাদের যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তাদের অনভিজ্ঞতা, তাদের হাতে হয়তো তারা দেশের শাসনের ভার নিলে হয়তো বা হচ্ছে দেশের যেই অর্থনৈতিক সংকট, যেই বিভিন্ন ধরনের সংকট আছে, পলিটিক্যাল সংকট, এগুলো হয়তো বা মীমাংসা করা সম্ভব হবে না। তাই অভিজ্ঞ লোকদেরকে খুঁজতে গিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর ধারে গিয়েছি, বিএনপির ধারে গিয়েছি, জামাতের ধারে গিয়েছি, বড় বড় রাজনৈতিক দল যারা আছে তাদের ধারে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি যে হচ্ছে কিভাবে কি করা যায়। তারা পরামর্শ দিয়েছেন যে হচ্ছে নতুন একটা সরকার হাতে, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য। আমরা বলছিলাম জাতীয় সরকার করে যেন হচ্ছে আপনার নতুন বাংলাদেশ পুনর্গঠনের সকল রাজনৈতিক দল ভূমিকা রাখুক। সেই ক্ষেত্রে বিভিন্ন বড় রাজনৈতিক দল রাজি হয়নি। তারা ভেবেছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্যে দিয়ে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারতেছে, সুতরাং হচ্ছে জাতীয় সরকারের কি প্রয়োজন, দীর্ঘস্থায়ী করার কি প্রয়োজন। তারপর শেষমেশ সমাধানটা এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার উপর আস্থা রাখা হয়েছিল, উনি আমাদেরকে ন্যায় বিচার দিবেন, হত্যাকাণ্ডের বিচার দিবেন, উনি আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেটা উনি রক্ষা করবেন। আমরা আস্থা রেখেছিলাম এই ভেবে যে হচ্ছে অন্তত দীর্ঘ সময় ধরে যারা ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, পরপর 3টা কারচুপির ভোট করেছে এবং দীর্ঘ সময় ধরে এদেশের বিরোধী মতের বিরোধী দলের মানুষজনকে গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের একটা দৃশ্যমান বিচার হবে, তাদেরকে বিচার আওতায় আনা হবে, আমলাতন্ত্রের সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে। অনেকগুলো স্বপ্ন নিয়ে, অনেক আস্থা নিয়ে, অনেক আশা নিয়ে আমরা কিন্তু হচ্ছে এই সরকারের হাতে আমাদের ইয়েগুলো হচ্ছে দায়িত্বগুলো অর্পণ করি। কিন্তু 8 আগস্টের পর দেখেছি আমরা হচ্ছে বিভিন্ন শক্তির কাছে, বিভিন্ন ইস্টাবলিশমেন্টের কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে। তারা আপনার মিডিয়া ইস্টাবলিশমেন্টের কাছে সবচাইতে বড় আত্মসমর্পণ ছিল হচ্ছে এই গভর্নমেন্টের মিডিয়া ইস্টাবলিশমেন্টের কাছে। এই মিডিয়া বাংলাদেশে দীর্ঘ সময় ধরে মানে ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে যেই ন্যাকেট ভূমিকা রেখেছে, যেভাবে শেখ হাসিনাকে এই মিডিয়া শেখ হাসিনাকে এমনভাবে তুলে ধরেছে মনে হয় যেন শেখ হাসিনার চাইতে পুত পবিত্র আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, এমনভাবে উপস্থাপন করেছে। প্রত্যেকটা ইলেকশন নিয়ে মিডিয়াতে কোনোদিন ক্রিটিসাইজ করে একটা আমরা দেখি নাই, মানে হচ্ছে একটা নিউজ দেখি নাই, একটা স্টোরি দেখি নাই। সরকার
পতনের পরও এই মিডিয়াকে সেইভাবে আমরা কিছুই করতে দেখি নাই। মিডিয়া সেই আগের স্টেটমেন্ট, সেই আগের মালিকানা, সেই আগের সবকিছু রয়ে গেছে। এইভাবে পরবর্তীতে কি হচ্ছে, হান্নান মাসুদ, আপনি কি বলতে যাচ্ছেন যে শেখ হাসিনা যেভাবে মিডিয়াকে কন্ট্রোল করে এবং মিডিয়া তাদের বাড়ি যেতে পারেনি, এই অন্তর্বর্তী সরকারের একই ভূমিকা? অন্তর্বর্তী সরকারের কন্ট্রোল করতে আমি বলি না, আমি বলছি অন্তর্বর্তী সরকার যারা আত্মসমর্পণ করেছে শেখ হাসিনার কাছে, তারা ভবিষ্যতে অন্য সরকার আসলে তার কাছে আত্মসমর্পণ করবে। স্বাধীন মিডিয়া যারা হচ্ছে দিতে পারে না এই দেশের মানুষকে, তাদের বিরুদ্ধে একটা প্রকাশ্য অ্যাকশন নেওয়া দরকার ছিল। মিডিয়ার যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের যে অভ্যুত্থানকে, যখন আমাদের শতে শতে শিক্ষার্থীদের লাশ ফেলা হচ্ছিল, যখন যে সকল মিডিয়া আপনার হচ্ছে এই অভ্যুত্থানকে, মিডিয়া হাউস থেকে এই অভ্যুত্থানকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেছে, এই কয়েকটা মিডিয়া বন্ধ করে দেওয়া দরকার ছিল। কিছু কিছুকে ধরে অ্যারেস্ট করা দরকার ছিল, যারা এখানে ভূমিকা রেখেছে, প্রত্যেকটা ইয়াতে নিউজ ছাপানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। নিউজ মিডিয়াতে বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষে কথা যারা বলছে তাদেরকে টার্মিনেট করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার ছিল, নেই। তারপরে কি হয়েছে, তারপরে এসে এখন আমরা কিন্তু হচ্ছে মিডিয়াতে এখন আওয়ামী লীগের 16 বছরের গুম খুন অত্যাচার দুর্নীতির নিউজ যতটা না দেখি, তার চাইতে বেশি আমরা নিউজ দেখি যে হচ্ছে কোনো এক নাহিদ, ফেনীর একজন সমন্বয়ক, সে আপনার ঘুষ নিতে গিয়ে সমন্বয় করেছে, ঘুষ নিতে গিয়ে ধরা খাইছে, কিন্তু মিডিয়া কভার করতেছে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা সমন্বয়ক নাহিদ, মানে ইঙ্গিত করা হচ্ছে নাহিদ ইসলামকে। আমি বাংলাদেশের প্রথম সারির মিডিয়ার কথা বলতেছি। এই কাজগুলা মানে এমন ভাবে সূক্ষ্মভাবে করা হচ্ছে যাতে করে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কিন্তু ইয়াকে না, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি যদি আজকে সময় টিভিতে বসে আছি, সময় টিভি, আমি যদি বলি যে সময় টিভি কত বছর সরকার তো যদি অ্যাকশন না নেওয়ার কারণে কি হয়েছে, 16 বছর ধরে সময় টিভি আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদী নিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম নিয়ে, প্রত্যেকটা মন্ত্রীর দুর্নীতি নিয়ে কয়টা নিউজ করেছে আজ পর্যন্ত, আজকে 1 বছরে? আমি মনে হয় না যে তেমন একটা ভালো স্টোরি, বড় স্টোরি, অনুসন্ধানের রিপোর্ট দেখতে পাইনি, কিন্তু অনুসন্ধানের রিপোর্ট হয়। আসিফ মাহমুদ কি করছে না করছে, আসিফ মাহমুদের পিএস কি করছে না করছে, সেটা নিয়ে অনুসন্ধানের রিপোর্ট হয়। আওয়ামী লীগের সব ধামাচাপা পড়ে গিয়েছে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম কিংবা হচ্ছে ইয়ারা কি করতেছে, এগুলা নিয়ে হওয়া শুরু হয়েছে। আসল জায়গায় হাত না দিয়ে কত মিথ্যাচার করা হচ্ছে। মিডিয়ার টাইটেল গুলো আমরা দেখি তো মাঝে মধ্যে, কোথাও কেউ একজন হচ্ছে ইয়াতে ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে আসিফ মাহমুদের বাবা হচ্ছে বস্তায় সালের বস্তা চুরি করে বাসায় রেখেছে, এরপর মিডিয়ার টাইটেল হচ্ছে মানে সবকিছু আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা। না, আমি প্রথম সারির মিডিয়ার রিপোর্ট গুলোর কথা বলতেছি, এদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নাই না নেওয়ার কারণে বারবার সাহস পাচ্ছে। আপনি এটাকে লেজিটিমাইজ না, মানে মিডিয়ার টাইটেল হচ্ছে এরকম, আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা। বাস্তবতা কি, মানে মনে হয় যেন এটা সত্য, আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা পেয়েছেন, এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই জায়গা থেকে এটা একটা পার্ট দেখালাম। আমি পরবর্তী বিচারের কথা ধরি, আওয়ামী লীগের 14, 18, 24 পর্যন্ত মিনিমাম 500 এমপি আছে যারা বিএনপির লোকজনকে গুম খুনের সাথে সরাসরি জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভোট কারচুপির সাথে জড়িত ছিল। কয়টা এমপি জেলে আছে? আমরা দেখছি যে মন্ত্রীরা 5 আগস্টের পরে, 8 আগস্টের পরে ইয়া দিয়ে আপনার হচ্ছে পালিয়েছে, বিমানবন্দর ব্যবহার করেছে। এই সরকার সমঝোতা করেছে, অভ্যুত্থানের রক্তের সাথে সমঝোতা করেছে এবং আহত শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে বারবার। সেই জায়গা থেকে 5 আগস্টকে মূল্যায়ন করা দরকার, 8 আগস্টকে না। 5 আগস্টকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার। আপনার কাছে আবারও ফিরে আসবো। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন পাশাপাশি যে নতুন বাংলাদেশ দিবস, এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা এখন পর্যন্ত মানে দেখিনি আসলে। আর যে বিষয়টা জনাব হান্নান মাসুদ যে বিষয়গুলো বলে গেলেন, এই যে অন্তর্বর্তী সরকার তাদের যে ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমি একটু মন্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক হান্নান মাসুদ সহ দর্শক শ্রোতা। আমি কিন্তু হান্নান মাসুদের বক্তব্য শুনে একটু বিস্মিত হয়েছি, কারণ বাংলাদেশের মানুষ, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন এই সরকারকে কারা নিয়োগ দিয়েছে, বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানেও আপনি লক্ষ্য করবেন উনি বলেছে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। এবং শুধু তাই নয়, ইউনূস সরকারকে সঠিক পথে রাখার জন্য এবং এই আন্দোলনের মূল ফলাফলটা যাতে আমরা পেতে পারি, তার জন্য কিন্তু 3 জন ছাত্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনাব আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং লাস্টে আরেকজন এখন তথ্য উপদেষ্টা যিনি দেওয়া হয়েছে।
সুতরাং হান্নান মাসুদরা যে বক্তব্যটা দেয় বাস্তবতার নিরিখে সেটা কি আসলে ধোপে টেকে সেই বক্তব্য? কারণ যদি মন্ত্রিপরিষদ ব্যর্থ হয়, তাদের তো 2 জন প্রতিনিধি এখনো আছে, তাদের রোলটা কি? তারা তো প্রতিবাদ করতে পারে, নোট অফ ডিসেন্ট দিতে পারে, তারা এই যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করার মতো ক্ষমতা রাখে। কিন্তু সেইটাকে আমরা প্রকাশ্য কোথাও দেখেছি যে এই একটি সিদ্ধান্তের ক্ষেত্রে 2 জন ছাত্র উপদেষ্টা দ্বিমত পোষণ করেছে অথবা প্রতিবাদ করেছে, ওয়ার্কআউট করেছে? এটা হয়নি। তাহলে কার উপরে দোষটা চাপাবে? এখানে রাজনৈতিক দলের তো কোনো প্রতিনিধি নাই, একমাত্র প্রতিনিধি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা এখন এনসিপি হয়েছে, নাগরিক পার্টি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি হয়েছে। সুতরাং হান্নান মাসুদকে আমাকে একটু, যখন আপনারা বক্তব্য রাখেন এই জিনিসগুলো একটু যদি সামনে রেখে বক্তব্য রাখেন, তাহলে দর্শক শ্রোতা সাধারণ মানুষ কিন্তু তাইলে একটা পূর্ণাঙ্গ বক্তব্য পেতে পারে। আজকে উনি বলেছে অনেক কথা। হ্যাঁ, মিডিয়ার দায়িত্ব কে? উনি মিডিয়ার বিরুদ্ধে একটা ব্যাপক অভিযোগ করেছে। মিডিয়া আজকে বাংলাদেশে মিডিয়া অনেকটা কিন্তু আপনার, আমরা যেটাকে মিডিয়া হাউস, এখানে মালিকানাধীন আছে, বিভিন্ন গ্রুপের আছে, তাদের সেলফ ইন্টারেস্ট আছে, কিন্তু এটা পরিচালনার দায়িত্ব কি? একটা রুলস রেগুলেশন অথবা একটা আপনার নিয়ম নীতি যেটাকে বলে সেটাকে মেনটেন করে তো চালাতে হয়। সেটার দায়িত্ব তো হলো, ওনার নাম কি, তথ্য উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ। হ্যাঁ, মাহফুজ আব্দুল্লাহ, হ্যাঁ মাহফুজ। তাহলে মাহফুজ সাহেবের তো এটা নজর রাখা উচিত যে কিভাবে হচ্ছে। কারণ এখানে তো আমাদের মূল স্পিরিট হলো আমরা একটা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে নিয়ে কিন্তু আগামী বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই। সুতরাং আমাদের লক্ষ্য কিন্তু নির্দিষ্ট, কোনো ফেসিস্ট থাকবে না, যারা এই ফেসিস্টকে সহযোগিতা করেছে তারা থাকবে না, যারা আমার দুর্নীতি করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যারা আজকে একটা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা তো কার্যত দেখি না। 10 মাস অতিক্রম করেছি, এখনো হান্নান মাসুদরা প্রায় 2000 লোককে হত্যা করেছে শেখ হাসিনার এই আন্দোলনের ফ্যাসিস্ট সরকার। তারপর আমাদের 15 বছর আন্দোলনে গুম খুম নির্যাতন উনি নিজেও বলেছে, হাসান মাসুদও বলেছে। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ব্যর্থতা কেন বা অ্যাকশন নিতে পারি না? আমাদের লিমিটেশনটা কোথায়? এই সরকারের লিমিটেশনটা কোথায়? এটা তো জাতির কাছে বলতে হবে। একটা ট্রাইব্যুনাল আপনি করেছে, আরেকটা দ্বিতীয়টা করেছে, তাও এখনো কার্যক্রম শুরু হয়নি। একটা ট্রাইব্যুনাল দিয়া এই দৈত্য 15 বছরের জঞ্জাল থেকে আপনি দূর করতে পারবেন? আমরা তো বারবার বলেছি যে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার আইন করেন। একটা ট্রাইব্যুনাল কেন হান্নান মাসুদ হবে? আপনার কি মনে হচ্ছে সরকার আসলে দুর্বলতা কোন জায়গায়? সরকার দুর্বলতা আমার মনে হচ্ছে যে এই সরকার, একটা কথা হান্নান মাসুদ স্বীকার করেছে, যে ধরনের অভিজ্ঞতা, যে ধরনের রাষ্ট্র পরিচালনার সাহস দরকার, সেই জায়গাতে তাদের মধ্যে ব্যাপক দুর্বলতা আছে। কারণ যারা এখন যাদেরকে তারা চয়েস করেছে, মানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা দেখেন অধিকাংশ লোক এনজিও, অনেকে তামাশা করে বলে এটা এনজিওগ্রাম গভর্নমেন্ট। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং সবচেয়ে বড় দরকার সাহস। কারণ আপনি একটা পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেই লিডারশিপ আপনার দরকার। কিন্তু অনেকের মধ্যে সেই লিডারশিপ আছে বলে আমরা মনে করি না। সুতরাং হান্নান মাসুদরা যতই বলুক, তাদের ব্রেন চাইলেই গভর্নমেন্ট, সুতরাং দায় দায়িত্ব তাদেরকে নিতেই হবে। ধন্যবাদ জনাব হান্নান মাসুদ। এই দায় দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আপনাদের যে 2 উপদেষ্টা এখনো আছেন তাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিবাদ না, আমাদের তো অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমরা দায় নিব না কেন? যেহেতু আমরা এই অভ্যুত্থানটা ঘটাইছি, সব দায়িত্ব যখন এই সরকার যত কিছু ভুল করুক, যত কিছু অন্যায় করুক, সব দায় আমাদেরই নিতে হবে। তার নেতৃত্বে তো আমরা ছিলাম, আর কেউ তো ছিল না। তো সেই জায়গায় আমরা দায় নিতে প্রস্তুত, দায় নেওয়ার সাথে সাথে আমরা সমালোচনা করতেও প্রস্তুত। আমাদের অভ্যুত্থানের শক্তি থেকেই আমরা সুপারিশ করে 2-3 জনকে আমরা উপদেষ্টা বানিয়েছি। তারা যদি কাজ না করতে পারে, তার আমি স্পষ্ট সমালোচনা করব। আমি আমার ভাই বারাদার বলে সেটা তো আমি চুপসে থাকবো না। আর মিডিয়ার দায়িত্ব নিয়েছেন, মিডিয়াকে কেন আপনি এখন পর্যন্ত সুন্দর একটা লাইনে আনতে পারেন নাই, লাইনে আনতে পারেন নাই? ভবিষ্যতে কি হবে? এখন থেকে যদি অবস্থা হয়, সামনের দিনে কি হবে? একই ধরনের আবার যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার আনুগত্য করা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। এখন যদি না পারলে ছেড়ে দিবে যারা পারবে না। এই যে আমাদের সবচাইতে, বাংলাদেশের সবচাইতে গত 16 বছর ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। দলীয় লেজুর ভিত্তিক শিক্ষকদেরকে বিসি নিয়োগ দিয়ে প্রত্যেকটা জায়গায় লাঠিয়াল বাহিনীকে আপনার ছাত্রদের নেতৃত্বে আনতে বাধ্য করেছে। ছাত্রলীগের দখলদারিত্ব ছিল। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, সম্মানিত মানুষ, শিক্ষা গবেষক, ওনাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি নিজে স্বীকারোক্তি করতেছেন, উনি নাকি বিএনপির কাছে নাম চাইছেন যে মির্জা ফখরুল ইসলাম স্যারের কাছে নাম চাইছেন যে কাদেরকে বিসি করা যায়। কেন? উনি কি দেশে না পাইলে অভ্যুত্থানের পরে দেশের বাইরে থেকে অভিজ্ঞ শিক্ষকদেরকে এনে প্রয়োজন বিসি করে দেশের করা যাবে? দেশের ভিতর কি আমার 40টা বিশ্ববিদ্যালয়ের জন্য 40 জন নিরপেক্ষ, দলপন্থী না হয়ে নিরপেক্ষ মানুষ খুঁজে পাওয়া যেত না?
দেশে এতটাই ক্রাইসিস তৈরি হয়েছে গত 50 বছরে 54 বছরে, উনি তো শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে একেবারে। আমরা তার ফলাফল দেখেছি কুয়েটে, আমরা তার ফলাফল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখবো, চলতে থাকবে এইভাবে। তো মানে হচ্ছে আমার কথাগুলো আমাকে স্পষ্টত বলতে হবে, আমরা কারো কাছে দায়বদ্ধ না। আমি মনে করি আমি আজকে মিডিয়ার সামনে এখানে বসে কথা বলতে পারতেছি, কারণ হচ্ছে 2000 মানুষ জীবন দিয়েছে, যার কারণে আমি এখানে কথা বলতে পারতেছি। আমি এখানে কথা বলতে পারতেছি কারণ হচ্ছে কয়েক হাজার এখন হসপিটালকে আহত অবস্থায় কাতরাচ্ছে, আমি তাদের কারণে কথা বলতে পারতেছি। আমি এখানে আমার ভাই বারাদার কিংবা হচ্ছে কে উপদেষ্টা আছে বা ডক্টর ইউনূস স্যারকে আমরা এনেছি কারণ ডক্টর ইউনূস স্যারের যতগুলা ফর্মুলা আছে সবগুলোর সাথে আমরা মত পোষণ করতে হবে তা না। আমরা ভেবেছিলাম উনি সুন্দরভাবে দেশকে সুন্দর একটা লাইন আপে দিয়ে যাবেন, আমরা সেজন্য ওনাকে দিয়েছি। উনি যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে তো ওনার সমালোচনা আমরা করবো, আমাদেরকে করতে হবে। উনি কিভাবে একটি দলের কাছে আত্মসমর্পণ করেন, রাষ্ট্র কখনো কোনো দলের কাছে আত্মসমর্পণ করতে পারে না। আপনি কোথাও দেখেছেন? আমি জানতাম যাচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলে কিংবা রাষ্ট্রের মধ্যে হচ্ছে একটা যৌথ সংবাদ সম্মেলন হতে পারে, যৌথ বিবৃতি হতে পারে, কিন্তু আমি কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যৌথ বিবৃতি হয়, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়, সেটা এই প্রথম দেখেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় আত্মসমর্পণ। আত্মসমর্পণ উনি করতে পারেন না। ওনার মানে হচ্ছে ওখানে গিয়ে কেন হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সিদ্ধান্ত হবে, কবে নির্বাচন হবে বাংলাদেশে বসে সিদ্ধান্ত হবে, কারণ এটা লন্ডনে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা বাংলাদেশের মাটির সাথে প্রতারণা। আমি তো কথা বলতে হবে, এটাকে আমি চুপ থাকবো? আমরা দেখছি নির্বাচন কমিশন কিভাবে আত্মসমর্পণ করেছে একটি দলের কাছে। প্রতারণাটা কিভাবে সেটা একটু যদি বলতেন। আমার মাটিতে আমার দেশের রাজনীতি কি হবে সেটা আমার মাটি থেকে সিদ্ধান্ত হবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। রাষ্ট্র কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কখনো যৌথ বিবৃতি দিতে পারে না, এটা হয় নাই কখনো যৌথভাবে বিবৃতি দেয়া। আপনার হয়তো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলে যায় রাষ্ট্রের ভিতরে, তারপর হয়, এর বাইরে কিছু হয় না। এখন উনি কি বিএনপিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে ইয়ে করে ওখানে গিয়ে আলোচনা করছেন? আপনি যত জায়গায় দেখুন, শ্রীলঙ্কায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলেন, বিদেশে বসে আলোচনা করে মীমাংসা হয়। বাংলাদেশে বিদেশে গিয়ে আলোচনা করার মতো পরিবেশ তৈরি হয় নাই। বেগম জিয়ার মতো সম্মানিত মানুষ এই দেশে আছেন, বেগম জিয়ার মতো রাষ্ট্র পরিচালনা ব্যক্তি আছেন, সর্বজন শ্রদ্ধা, ওনার সাথে কথা বলা যায়, বাংলাদেশে বসেও উনি সহ আলোচনা করা যায়, উনি সহ সিদ্ধান্ত নিতে পারতো। বা বাংলাদেশে এসে যারা বাংলাদেশের মাটি থেকে কেন সিদ্ধান্তটা হয় না, কেন সকল রাজনৈতিক দল বসতে পারে না, এটা উনি করতে পারেন কিনা সেটা হচ্ছে ইমাম মোশাররফ হোসেন যে যৌথ বিবৃতি যেটা লন্ডনে গিয়ে দেয়া হয়েছে সেটাকে উনি বলছেন জাতির সাথে প্রতারণা। না, আমি করে এখানে আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্টের মূল লক্ষ্যটা কি? বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সড়কে পৌঁছে দেওয়া, আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণ, সাম্য, মানবিক মর্যাদার রাষ্ট্রে পরিণত করা। আমি যদি হান্নান মাসুদকে জিজ্ঞেস করি ইউনূস সাহেব পদত্যাগ করবে, এটা আমরা কেন এনসিপির কাছ থেকে শুনতে হচ্ছে? আমরা নিশ্চয় মনে আছে, আমরা হঠাৎ করে শুনলাম এনসিপির কনভেনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, উনি বলছে যে উনি পদত্যাগ করতে চায়। এটা তো আমরা নাহিদ ইসলামের কাছ থেকে শোনার কথা না। এটা হয়তো ডক্টর ইউনূস সাহেব বলবে, আর তারা ফ্রেন্স বলবে যে বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে, এই অস্বস্তিকর পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। কিন্তু আমরা তো সেটা শুনতে হচ্ছে। আবার ছাত্রদের একটা রাজনৈতিক দল হবে, হতেই পারে, এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে শতফুল ফুটতে দাও, একটা বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি, সেটার ঘোষণা তো উনি না। ছাত্রদের দল হবে, এই অসংখ্য দল হয়েছে, আমরা তো স্বাগত জানাই। তারা যদি তাদের নীতি, নৈতিকতা, আদর্শ দিয়ে, দলের ম্যানিফেস্টো দিয়ে যদি সাধারণ মানুষের মন জয় করতে পারে, তারা আগামী দিনের দায়িত্ব পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেখানে যখন প্রধান উপদেষ্টা বলে ছাত্রদের একটি রাজনৈতিক দল হবে, অথবা যখন প্রধান উপদেষ্টা বিদেশিকে সাক্ষাৎকারে বলে যে নির্বাচন একটু পিছিয়ে দিতে হবে কারণ ছাত্রদের একটু সময় দরকার, হান্নান মাসুদরা কি গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো দেখে না? দেখা উচিত। তরুণ প্রজন্ম কোথায় বিচ্যুতি ঘটে সেটা তো তাদের চোখে আর আমাদের চেয়ে বেশি দেখার কথা। কিন্তু ওইসব জায়গাগুলো না দেখে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সময়যোগী একটা কাজ করেছে। কারণ আপনি বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা, বলবে বিএনপি। যে বাংলাদেশে এই বিদ্যমান পরিস্থিতিতে কারা সবচেয়ে সরকারকে বেশি সহযোগিতা করতে পারে, বলবে বিএনপি। আগামী নির্বাচন যদি হয়, বাংলাদেশে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, কাদের সম্ভাবলিটি বেশি, বলবে বিএনপি। সুতরাং সেই দলের সাথে ডক্টর ইউনূস সাথে তার প্রধানের সাথে আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণের। ধন্যবাদ। বরং সেইটাকে আমি মনে করি যদি হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, আগামী দিনে স্থিতিশীল গণতন্ত্র দেখতে চায়, তাহলে এই যে বৈঠকটা এটাকে তারা স্বাগত জানানো উচিত। ধন্যবাদ। ক্ষেত্রে এটা একটা চমৎকার শুভ সূচনা। ধন্যবাদ আপনাকে জনাব হান্নান মাসুদ। যে যৌথ বিবৃতিতে যে ঘোষণা এসেছে এবং সামনে যে ইলেকশনের একটা কথা আসছে, ফেব্রুয়ারির দিকে ইলেকশন, সেই ইলেকশনে কি এনসিপি যাবে তো না? দেখেন, ইলেকশনের পরিবেশ থাকলে কেন এনসিপি যাবে না?
এনসিপি নিবন্ধিত হলে এনসিপি অবশ্যই তার নিজস্ব প্রতীক ইলেকশন করবে। আপনার কি সেটা নিয়ে মনে হচ্ছে বড় কিছু না। পরিবেশ এখন পর্যন্ত আছে না? আমরা যৌথ বিবৃতির কথা বলছি, যে হচ্ছে যৌথ বিবৃতিটা আমার দেশের মাটিতে, আমি বলছি রাষ্ট্র এবং একটি রাজনৈতিক দলের মধ্যে যৌথ বিবৃতি হতে পারে। আমি দুইটা পয়েন্টের কথা বলছি, আমি আলোচনাকে করতেছি না। আমি বলছি আমার দেশের সিদ্ধান্তগুলো আমার দেশের মাটি থেকে শুনতে আমার ভালো লাগবে। আমার দেশের, আমরা ভারতের থেকেও আমার দেশের কোনো সিদ্ধান্ত শুনতে চাচ্ছি না, লন্ডন থেকেও না, আমেরিকা থেকেও না। এই জায়গা থেকে ডক্টর ইউনূসকে অবশ্যই সতর্ক হতে হবে। এই বিষয়টা আমরা এই কথাটা বলছি। আমরা বলছি না যে বিএনপির সাথে আলোচনা করা পাবো, আমরা তো বলছি বিএনপির সাথে আলোচনা করেন, জামাতের সাথে আলোচনা করেন, সবার সাথে আলোচনা করেন, আলোচনা করে সিদ্ধান্ত হোক। কিন্তু সেটা কেন দেশের মাটিতে না, দেশের বাইরে কেন হবে? এবং সেখান থেকে কেন একটা রাজনৈতিক দল রাষ্ট্র দুইটা কি সমপর্যায়ের বিষয় ছাড়া তো কখনো যৌথ বিবৃতি হয় না। আপনি কেন রাষ্ট্র এবং রাজনৈতিক দলের যৌথ বিবৃতি হবে? আমি সেটা নিয়ে কথা বলছি। আর বলছেন যে হচ্ছে আপনার নির্বাচনের পরিবেশ আছে কিনা। আমি দেখছি নির্বাচন কমিশন ইশরাক হোসেনের মামলার ক্ষেত্রে আত্মসমর্পণ করেছে। সে সেখানে মামলা লড়েই নাই, ইশরাক হোসেনকে একেবারে ছেড়ে দিয়েছে যে হচ্ছে মামলার কোনো আইনজীবী দেয় নেই যাতে ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা লড়তে পারে। না, আমি কথা বলতেছি কোর্টে হয়েছে। নির্বাচন কমিশন ইসলামী আন্দোলনের সাথে এক ধরনের ভূমিকা রাখছে, বিএনপি প্রার্থীর কাছে এক ধরনের ভূমিকা রাখছে। ইশরাক হোসেনের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা, ফয়জুল করিমের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা, দুই ধরনের ভূমিকা করছে, দ্বিমুখিতা করছে। আমরা সেই নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি। স্পষ্ট করা উচিত ওনাদের বিবৃতি দিয়ে কেন ওনারা এই কাজটা করছেন, ওনারা এটা পারেন কিনা। যদি ফয়জুল করিমের বিরুদ্ধে যদি উনি আইনজীবী দিতে হয়, কেন ইশরাক হোসেনের বিরুদ্ধে উনি আইনজীবী দিবেন না? কারণ ইশরাক হোসেনের দল আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে এরকম একটা নিশ্চয়তা আছে, বিদায় কি উনি দিচ্ছেন না? আমরা এই প্রশ্ন করতে পারি না, নাকি করাটা অপরাধ হবে? আমি দেখছি যে হচ্ছে আপনার বিচার বিভাগের আত্মসমর্পণ। বিচার বিভাগ ফয়জুল করিমের ক্ষেত্রে একই ধরনের মামলায় একই ধরনের ইস্যুতে ফয়জুল করিমের ক্ষেত্রে এক ধরনের রায় দিচ্ছে, ইশরাক হোসেন আর শাহাদাত হোসেনের ক্ষেত্রে আরেক ধরনের রায় দিচ্ছে, জামাতের প্রার্থীদের ক্ষেত্রে আরেক ধরনের রায় দিচ্ছে। তাহলে আপনার যদি হচ্ছে ক্ষমতায় কে যাচ্ছে, মামলাটা কবে করেছিলেন, কে থাকতেছে, ইশরাক হোসেন মামলাটা কবে করেছে? ইশরাক হোসেন মামলা আগে করলো, কিন্তু হচ্ছে মামলার চেঞ্জ করছে, ধারা চেঞ্জ করছে। মামলা পরবর্তীতে হচ্ছে এটাকে কি বলে, আরজি চেঞ্জ করছে। আরজি চেঞ্জ করতে সেটা পারে না, তো আরজি চেঞ্জ করার তো সুযোগ নেই। তো সেই নতুন আরজি করছে যদি হয়। আমি বলতে চাচ্ছি হচ্ছে সব জায়গায় আমরা যে আত্মসমর্পণের খেলা দেখতেছি না, আমাদের এই জন্য আমরা বলছি যে কে ক্ষমতায় যাবে সেই চিন্তা করে পুলিশ প্রশাসন মুভ করতেছে, কে ক্ষমতায় থাকবে সামনে সেটা চিন্তা করে হচ্ছে আপনার আমলারা কাজ করতেছে। সবকিছু দিয়ে একই রকমই চলে। জুলাই এত রক্ত দেওয়ার তো প্রয়োজন ছিল না। ধন্যবাদ। আমরা আবার আসবো জনাব হান্নান মাসুদ এবং মোশাররফ হোসেন। তার আগে নিচ্ছি একটা বিরতি। দর্শক সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। জনাব হান্নান মাসুদ, আপনি কথা বলছেন, আমি মাঝখানে থামিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ইশাক ভাইয়ের কথাগুলো বলতেছি। ইশাক ভাই দীর্ঘ সময় ধরে, যেমন হচ্ছে পরশুদিন একটা সরল স্বীকারোক্তি দিয়েছেন যে হচ্ছে নির্বাচনের ডেট পালানোর জন্য করার জন্য উনি এই ধরনের শপথ পড়ানোর আর্জি জানাইছেন, একটা বার্গেনিং এর জায়গা থেকে বার্গেন করার জন্য, যাতে ওনার দল বার্গেন করতে পারে। তো এই নোংরামিটা করার দরকার ছিল না। ঢাকা মহানগর দক্ষিণের মানুষজনকে দীর্ঘ 1 মাস 1.5 মাস ধরে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল না। আলাপ আলোচনা তো সবাই করতেছে। আপনার যদি হচ্ছে মেয়রই উদ্দেশ্য না হয়, তাহলে আপনি উদ্দেশ্য যদি হয় কবে নির্বাচনের ডেট দিবে আর হচ্ছে আপনার দলের অন্যান্য স্বার্থগুলো, তাহলে এই দলের স্বার্থের জন্য এই যে পুরো মহানগরকে এত কষ্ট দিলেন দীর্ঘদিন ধরে, এবং অকথ্য ভাষায় আসিফ মাহমুদকে গালিগালাজ করলেন, আসিফ মাহমুদকে নিয়ে উল্টাপাল্টা দিলেন, স্লোগান দিলেন, এগুলোর জন্য তো ক্ষমা চাওয়া উচিত। আপনি যখন স্বীকারই করে নিচ্ছেন আপনার মেয়রটাই মেইন উদ্দেশ্য ছিল না। আপনার মনে হচ্ছে বিষয়গুলা কিন্তু এরা তো যে বিবৃতি দিয়েছে কিংবা কথা বলেছে কিংবা তাদের যে সবকিছু একটা কাঠামোর মধ্যে হয়েছে, এটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারতো। অনেক ধরনের আলাপ আলোচনা ছিল, আলাপ আলোচনা হয়েছেও ভিতরে, কিন্তু নগরের মানুষকে 1.5 মাস 2 মাস কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। এমনকি সেখানে যে সকল কর্মচারীরা তার প্রোগ্রামে যায় নাই তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে, কিন্তু এমন আছে আপনার উপদেষ্টার লোকজনকে যে হামলার ঘটনা, সেটাও কিন্তু বিষয়গুলো আসছে। শুধুমাত্র এই যে এখানেও আমি মিডিয়ার নিয়ে কথা বলবো, আপনাদের বাংলা ভিশন একটা মাত্র নিউজ মিডিয়া যে নিউজ করতে যাচ্ছে বহিরাগতরা হামলা করছে, কিন্তু অন্য সকল মিডিয়া বলছে ইশরাক হোসেনের 2 গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটছে। যেহেতু বাংলা ভিশনটা হচ্ছে ইশরাক হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান আছে, সেহেতু কি বাংলা ভিশন একটি পক্ষপাতিত্ব করছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ বাংলাদেশে আর কোনো মিডিয়া তো আমি এটা দেখি নাই, সব জায়গায় দেখছে তাদের 2 গ্রুপ, এবং যারা ছিল তারা সত্যিকারের 2 গ্রুপ ছিল। কিন্তু বাংলা ভিশন কেন হচ্ছে এইভাবে উপস্থাপন করলো, এটা তো প্রয়োজন ছিল না। সব জায়গায় আমার মনে হচ্ছে এখন পর্যন্ত পরিবর্তনের কোনো হাওয়া লাগেনি, না মিডিয়াতে লাগছে, না সরকারে লাগছে, না হচ্ছে রাজনৈতিক দলগুলোতে লাগছে।
যে যার স্বার্থে যার প্রয়োজনে দেশকে অস্থিতিশীল করতে পারবে, দেশের মানুষকে কষ্ট দিতে পারবে, আবার পরে রাজনৈতিক নেতা জনদরদি নেতা সেজে বসে থাকতে পারবে। ধন্যবাদ হান্নান মাসুদ। মোশাররফ হোসেন, আপনি নিশ্চয়ই তার কথাগুলো শুনছিলেন। না, এই যে আমি এবং প্রশ্ন- এবং আমি একটা প্রশ্ন করি, যেটা হান্নান মাসুদ বলে গেলেন, এমন কোনো জায়গা নেই সেক্টরে যেখানে মানুষ আন্দোলন এবং গভর্নমেন্ট ভাবছে কিন্তু কার্যকর পদক্ষেপ কোনো জায়গায় নিচ্ছে না। শেষ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট ওই জায়গাটা যাচ্ছে যখন পর্যন্ত রাস্তায় মানুষ নামছে। নামছে। বারবার এই জিনিসটা কেন হচ্ছে? না, এখানে একটা জিনিস, হান্নান মাসুদকে আমি একটু কথা বলি। আমরা যে কোনো মন্ত্রণালয়ের চেয়ে আমরা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমরা ইম্পর্টেন্ট দেখতে চাই, কারণ এখানে ছাত্র গণ অভ্যুত্থানের একজন প্রতিনিধি আছে, উপদেষ্টা। ধরে নিলাম আমরা সংগ্রামটা করেছি কিভাবে, হান্নান মাসুদ, আমরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যখন ইশরাক হোসেনকে আদালত রায় দিয়ে দিল, রাষ্ট্রের উচিত কি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সেইটাকে বাস্তবায়ন করা। কিন্তু সরকার কেন করে নাই? সরকার যদি মনে করে যে এই রায় তার পক্ষপাত তুষ্ট, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপিল করতে পারতেন, কিন্তু আমরা সেই দিকে দেখিনি। নির্বাচন কমিশন এটার বিরুদ্ধে আপিল করতে পারতেন, চেম্বার আদালতে যেতে পারতেন, আমরা দেইনি। বরং আমরা স্পষ্ট দেখেছি এই সরকার, যেই সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে, তারাই আইন ভঙ্গ করেছে। সেখানে আপনি ইশরাক হোসেনকে আজকে যে অপরাধী করেন, আমি মনে করি তার চেয়ে তো বেশি অপরাধী সরকার, কারণ তারা আদালতকে অবমাননা করেছে এখানেই করেন। যদি তাদের কোনো বক্তব্য থাকতো, চেম্বার আদালতে যেতে পারতেন, অথবা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে গিয়ে আপিল করতে পারতেন যে এই কারণে এটা দেওয়া যায় না। আর যেই মামলাটা যেটা হয়েছে, মামলাটার আমি যতটুকু দেখেছি যে মামলাটা হলো যখন তাপস সাহেব যখন এই ইলেকশনটা হয়, নিয়ম হলো বাংলাদেশে ইলেকশন আপনি পদত্যাগ করে ইলেকশন করতে হবে। উনি কিন্তু এমপি অবস্থায় ইলেকশন করেছে, সুতরাং ওনার প্রার্থিতা তো বৈধ না। ওনার যদি প্রার্থিতা বৈধ না হয়, তাহলে অপোনেন্ট যে ক্যান্ডিডেট আছে সে অটোমেটিক তো আরো 2-3 জন ছিল না, নাকি শুধু ইশরাক হোসেন ছিল? আপনার ভোটের পার্সেন্টেজ তো আমরা দেখতে হবে আপনাকে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি জানি না হাসান মাসুদ আমরা খেয়াল করেছেন কিনা, যে এটা মনে হয় 2001-এ টাঙ্গাইলে মাহমুদুল হাসান আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট, তার প্রার্থিতা যখন বাতিল হয়ে গেছে, অপোনেন্ট প্রার্থীকে কিন্তু সরাসরি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সে তো ইলেকশন থাকে না, থাকে না। এখানে তো ঘটনা যে এখানে তো তাপসের প্রার্থীটাই থাকে না, সুতরাং ইশরাক হোসেন তো বৈধ বিজয়ী হিসেবে তাকে ডিক্লেয়ার। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি সরকার সম্পূর্ণ প্রতিহিংসামূলক একটি আচরণ করেছে, যেটা গণতন্ত্রের সাথে কোনোভাবেই যায় না। এখন আপনাকে কি করতে হবে? আজকে আপনি দেখেন এখানে হান্নান মাসুদরা এখানে আছে, আমরা অবশ্যই এই আন্দোলনটাকে কিন্তু বাংলাদেশের সকল লোক একটা শ্রদ্ধার চোখে দেখে, যে এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু আপনারা দেখেন, আমরা তো শেষ দিকে 30 সেকেন্ডে শেষ করতে হবে। এখানে আপনি দেখবেন যে আমরা গণতান্ত্রিক উত্তরণ আমরা করতে চাই, কিন্তু সেই গণতান্ত্রিক উত্তরণের পথে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমার দেশে আগামী দিনে হান্নান মাসুদরা আন্দোলন করেছে কি, বেসিক্যালি আন্দোলনটা ছিল তো কোঠা, কর্মসংস্থান, যে আমি কোঠার কারণে আমার মেধাবী ছাত্ররা কর্মসংস্থান পাচ্ছে না, সুতরাং আমাকে সঠিক মুদ্রার মূল্যায়ন হবে। হান্নান মাসুদ, আপনারা কি একটা কথা এখনো বলেন যে 10 মাস অতিক্রম করেছি, আমার কেন এখনো কোনো বিনিয়োগ হচ্ছে না আমার দেশে? আমার কেন দেশে কর্মসংস্থান আমি ব্যবস্থা করতে পারছি না? আমার কেন আজকে এই মেধাবী ছাত্রদের আমি চাকরির ব্যবস্থা করতে পারছি না? সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আন্দোলন তো যুগে যুগে 90 হয়েছে, আন্দোলনের পর কিন্তু আন্দোলনের যোদ্ধারা ঘরে ফিরে গেছে, কিন্তু আপনারা বাংলাদেশে যে একটা কালচার তৈরি করছেন, ছাত্রদেরকে এখনো কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে দেই নেই, তাদেরকে এখনো রাজপথে। তাহলে আগামী একটি প্রজন্ম কিন্তু মেধাশূন্য প্রজন্ম দিকে আমরা নিয়ে যাচ্ছি, যেটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত আগামী দিন আমাদের জন্য অপেক্ষা। ধন্যবাদ আপনাদেরকে বাংলা বিষয়ে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।